হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের রাজদীপ স্যার এবং আজকে আমরা আবার চলে এসেছি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলো তোমাদের ফুড এসআই এর এক্সামে, যেটা তোমাদের একটু কিছুদিন আগেই হয়ে গেল, তো সেখানে তোমাদের এই প্রশ্নগুলো এসেছিলো, জিকের প্রশ্নগুলো। তো তোমাদের মধ্যে কম বেশি সকলেই প্রশ্নগুলো দেখেছো, অনেকে হয়তো সলভও করেছো, কিন্তু আজকে আমরা যে প্রশ্নগুলো যেগুলো সলভ করব, এগুলো শুধুমাত্র উত্তরগুলো আমরা ডিসকাশন করব না, তার সাথে সাথে কিন্তু আমরা এর সাথে যুক্ত যত রকম ইনফরমেশন আছে সেই বিষয়েও কিন্তু আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে? তো সকলে মন দিয়ে ক্লাসটা করো এবং ক্লাসের মাধ্যমে যে যে জায়গাগুলো তোমাদের সাথে আলোচনা করা হবে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে নিও এবং এগুলো একটু মনে রাখবার চেষ্টা করো। সামনে তোমাদের যতগুলো এক্সাম আসছে তার জন্য কিন্তু এই তথ্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। আজকে আমরা ফুড এসআই এর প্রথম যে তোমাদের শিফটের যে এক্সামটা হয়েছিল, তো সেই এক্সামের কিছু প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। এরকমভাবে তোমাদের কিন্তু প্রশ্নগুলো আসবে পরপর। ঠিক আছে? মানে এরকম পরপর এই ফুড এসআই এর ওপর এই প্রশ্নগুলো ডিসকাশনের ক্লাস কিন্তু তোমাদের আসবে। তো তোমাদের প্রথমেই যেটা করে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এছাড়াও আমাদের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোতে তোমাদের কিন্তু লাইক করতে হবে এবং ভালো ভালো কমেন্ট করতে হবে এবং নিজেদের বন্ধু বান্ধব যাদের প্রয়োজন তাদের সাথে কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওগুলো কিন্তু একটুখানি শেয়ার করে নিতে হবে। এছাড়াও তোমরা যদি এই প্রশ্নগুলো যদি পিডিএফ এবং যে সলিউশনগুলো আমি এখন বলবো বা এর সাথে যে তথ্যগুলো তোমাদের যে ইনফরমেশনগুলো তোমাদের দেবো সেগুলো যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদেরকে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করতে হবে এবং টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সকলে একটু দেখে নেবে। আর এছাড়াও তোমাদের কিন্তু আমাদের ফেসবুক গ্রুপটা কিন্তু একটুখানি জয়েন হয়ে থাকতে হবে, কারণ ফেসবুক গ্রুপে আমাদের এক্সাম রিলেটেড বিভিন্ন আপডেট, এছাড়াও আমাদের কবে কখন ইউটিউবে ক্লাসগুলো আসছে সেই ব্যাপারে কিন্তু বিস্তারিতভাবে কিন্তু বর্ণনা করা থাকে। তো সকলে একটুখানি কিন্তু দেখো এবং এছাড়াও আমাদের ডেলি কুইজ এবং ইংলিশ ভোকাবের ওপরেও অনেক রকম ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে করা হয়। অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপটাও তোমরা করে নিও, জয়েন করে নিও, ওখানেও কিন্তু মানে ওটারও লিঙ্ক আমাদের ডেসক্রিপশনেই দেওয়া থাকবে। তো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো আজকের ক্লাসের আমরা ফুড এসআই এর ফার্স্ট শিফটের কিছু প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে সেখানে আমাদের বলা হচ্ছে আনন্দমঠ ওয়াজ রিটেন বাই, আনন্দমঠ যে সেটা লিখেছিলেন কে? ঠিক আছে? তো আনন্দমঠের লেখক হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা তোমরা কম বেশি সকলেই জানো। এবারে দেখো, এখান থেকে তোমাদের যে তথ্যগুলো এখান থেকে দেয়া হবে সেগুলো এবার একটুখানি মন দিয়ে একটুখানি শুনে নাও। সেটা হচ্ছে, দেখো, আনন্দমঠের মধ্যে তোমরা জানো যে একটা ফেমাস সং আছে, সেটা হচ্ছে তোমার বন্দে মাতরম। তো আনন্দমঠের মধ্যে আমরা এই বন্দে মাতরমটা পাই, কিন্তু একটা জিনিস তোমরা একটু জেনে রেখে দেবে যে বন্দে মাতরম যে এই গানটা, এটা আগে অ্যাকচুয়ালি তোমার পোয়েম হিসাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন 1870-তে। ঠিক আছে? 1870-তে এটা এই বন্দে মাতরম উনি লিখেছিলেন। এই 1875-এ। ঠিক আছে? 1875-এ উনি বন্দে মাতরম লিখেছিলেন। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 1882 খ্রিস্টাব্দে উনি যখন তোমার এই আনন্দমঠটা লিখলেন, সেই আনন্দমঠে কিন্তু এই বন্দে মাতরমকে কিন্তু উনি ইনক্লুড করলেন এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো বন্দে মাতরমকে উনি আর কি করলেন, ইনক্লুড করলেন এই এতে, এই আনন্দমঠে। এটা একটু ভালো করে, এই দুটো সাল একটু ভালো করে মাথায় রেখে দেবে। আর এছাড়াও আরেকটা জিনিস সেটা হচ্ছে যে, দেখো, বন্দে মাতরম সংটা আমরা দেখতে পাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য তোমাদেরকে দেব, এটা তোমাদের এক্সামে বহুবার আসে। সেটা হচ্ছে যে বন্দে মাতরম সংটা কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়েছিল এবং কত খ্রিস্টাব্দে? তো কংগ্রেসের তোমার ক্যালকাটা অধিবেশনে 1896-এ, ঠিক আছে, 1996 খ্রিস্টাব্দে 1896-এ ক্যালকাটা অধিবেশনে আমরা দেখতে পাচ্ছি যে রহিমতুল্লাহ সাহানির নেতৃত্বে বা রহিমতুল্লাহ সাহানির প্রেসিডেন্সিপে কংগ্রেসে কিন্তু প্রথমবারের জন্য বন্দে মাতরম গানটা কিন্তু গাওয়া হয়।
ঠিক আছে? তো এই তথ্যগুলো একটু খুব ভালো করে কিন্তু মাথায় রাখবে, এগুলো তোমাদের যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে অন্যান্য যে তোমার যে এগুলো আছে, অন্যান্য যে তোমার ওয়ার্কগুলো আছে, সেগুলো হচ্ছে তোমার দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, ঠিক আছে? আম, এগুলো একটু মাথায় রাখবে। দেবী চৌধুরানী, তারপরে হচ্ছে তোমার রাজ সিংহ, একটা কৃষ্ণকান্তের উইল, সীতারাম, এগুলো একটু মাথায় রাখবে। আর যে সালগুলো তোমাদেরকে বললাম, এই সালগুলো একটুখানি মাথায় রাখবে, এবং এর সাথে যুক্ত এই বন্দে মাতরম, যদিও বন্দে মাতরম এটাই নয়, এই বন্দে মাতরম নামে একটা জিনিস মাথায় রাখবে, যে তোমার বিপিনচন্দ্র পালের, হ্যাঁ, বিপিনচন্দ্র পালের একটা ইংলিশ একখানা তোমার ছিল, বন্দে মাতরম নামে, ঠিক আছে? এবং এই তোমার হচ্ছে যে এই ইংলিশ উইকলিটার আর কি তোমার হচ্ছে ফাউন্ডার ছিলেন হচ্ছে বিপিনচন্দ্র পাল, ঠিক আছে? যেটার নাম ছিল হচ্ছে বন্দে মাতরম। এবং এই বন্দে মাতরমের এডিটার ছিলেন হচ্ছে তোমার অরবিন্দ ঘোষ। এগুলো একটু মাথায় রাখবে। তাহলে বন্দে মাতরম থেকে আমরা কি কি পেলাম, যে আনন্দমঠটা লিখেছিলেন হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং আনন্দমঠে যেটা আমরা দেখতে পাই এই বন্দে মাতরম এর যে উপস্থিতি বা এই সংটার যে উপস্থিতি, এটা কত খ্রিস্টাব্দে লেখা হয়েছিল? 1875-এ লেখা হয়েছিল। এবং 1882 খ্রিস্টাব্দে যখন আনন্দমঠ আর কি করা হয়, লেখা হয়, সেই সময় আনন্দমঠে এই কবিতা হিসাবেই লিখেছিলেন উনি সংস্কৃত ভাষায়। তো এটা আর কি তোমার হচ্ছে যে আনন্দমঠে জায়গা পায়। 1896 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের ক্যালকাটা অধিবেশনে রহিমতুল্লাহ সাহানির তোমার হচ্ছে যে প্রেসিডেন্সিপে আমরা দেখতে পাচ্ছি যে এই সংটি বা এই মানে বন্দে মাতরম গানটি আর কি প্রথমবারের জন্য গাওয়া হয়। এছাড়াও বন্দে মাতরম নামে একটা ইংলিশ উইকলি ছিল, যেটার ফাউন্ডার ছিলেন হচ্ছে বিসি পাল, আহ, এবং এটার এডিটার ছিলেন হচ্ছে তোমার অরবিন্দ ঘোষ। তো এই যে ইনফরমেশনগুলো তোমাদেরকে দিলাম, এগুলো অবশ্যই সকলে লিখে দাও, লিখে রেখে দাও, যে কোনো এক্সামের জন্য কিন্তু এগুলো তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো সকলে। আচ্ছা, তাহলে আমরা তার পরের প্রশ্নতে আসি। আচ্ছা, তো দেখো তার পরের প্রশ্নতে আমাদেরকে যেটা বলা হচ্ছে যে দ্য ফার্স্ট স্পিকার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হ্যাড বিন, মানে ভারতীয় সংবিধান সভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? তো ভারতীয় সংবিধান সভার প্রথম অধ্যক্ষ ছিলেন হচ্ছে তোমার জিভি মাভলঙ্কর, ঠিক আছে? জিবি মাভলঙ্কর। জিবি মাভলঙ্কর তোমার হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির এবং প্রভিন্সিয়াল পার্লামেন্টের তোমার ছিল হচ্ছে স্পিকার হিসাবে আর কি উনি ওনার দায়িত্ব পালন করেছিলেন হচ্ছে 1947 থেকে 1952 পর্যন্ত, ঠিক আছে? এবং এছাড়াও আমরা দেখতে পাই যে উনি কিন্তু বোম্বে লেজিসলেটিভ অ্যাসেম্বলিরও উনি কিন্তু তোমার হচ্ছে যে স্পিকার হিসাবে ছিলেন 1937 থেকে 1946 পর্যন্ত, এর একটু মাথায় রাখবে। এবং সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির উনি আর কি প্রেসিডেন্টও ছিলেন। সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির উনি প্রেসিডেন্টও ছিলেন 1946 থেকে 1947 পর্যন্ত, ঠিক আছে? এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 1952 খ্রিস্টাব্দে আমাদের প্রথম আর কি লোকসভা আর কি তোমার কনস্টিটিউট হচ্ছে, মানে হচ্ছে আর কি তোমার কনস্টিটিউটেড হচ্ছে। তো প্রথম লোকসভার মানে লোকসভার প্রথম স্পিকার হিসাবেও কিন্তু উনি কিন্তু তোমার হচ্ছে যে নিজের দায়িত্ব পালন করেছিলেন, এবং এই কারণে গণেশ মাভলঙ্করকে ফাদার অফ লোকসভা বলা হয়, ঠিক আছে? ফাদার অফ লোকসভা, এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুব আসে, যে জিবি মাভলঙ্করকে কিন্তু তোমার হচ্ছে যে ফাদার অফ লোকসভাও কিন্তু তোমার হচ্ছে বলা হয়। এছাড়াও এই জিবি মাভলঙ্কর আরেকটা নামে খুব বিখ্যাত ছিলেন, সেটা হচ্ছে তোমার দাদা সাহেব, ঠিক আছে? দাদা সাহেব নামে বিখ্যাত ছিলেন। তাহলে আমি কি কি বললাম এখান থেকে, যে এই প্রশ্নটার দ্য ফার্স্ট স্পিকার অফ দ্য তোমার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা ভারতীয় সংবিধান সভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? না জিবি মাভলঙ্কর। তো জিবি মাভলঙ্কর থেকে কি কি বললাম, যে উনি তোমার হচ্ছে যে সেন্ট্রাল উনি আর কি তোমার হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির এবং প্রভিন্সিয়াল পার্লামেন্টের আর কি তোমার হচ্ছে যে স্পিকার হিসাবে ছিলেন হচ্ছে তোমার 1947 থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরেও আমরা দেখতে পাই যে উনি বোম্বে লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার হিসাবেও আর কি সার্ভ করেছিলেন 1937 থেকে 1946 পর্যন্ত।
এছাড়াও উনি সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির আর কি প্রেসিডেন্ট হিসাবেও ছিলেন 1946 থেকে 1947 পর্যন্ত। তারপরে আমরা দেখতে পাই যখন আমাদের 1952 খ্রিস্টাব্দে লোকসভা গঠন হচ্ছে, তখন কিন্তু উনি লোকসভার প্রথম স্পিকার হিসাবেও কিন্তু সার্ভ করেছিলেন। এবং ওনাকে এই কারণে গণেশ বাসুদেব মাভলঙ্করকে এই কারণে বলা হয় তোমার স্পিকার অফ, ওনাকে বলা হয় হচ্ছে তোমার ফাদার অফ লোকসভা। গণেশ বাসুদেব মাভলঙ্করকে এই কারণে ফাদার অফ লোকসভাও কিন্তু বলা হয়, ওনাকে কনসিডার করা হয় ফাদার অফ লোকসভা হিসাবে। এছাড়াও তোমাদেরকে মাথায় রাখতে হবে যে উনি আরেকটা নামেও বিখ্যাত ছিলেন, সেটা হচ্ছে তোমার দাদা সাহেব। ঠিক আছে, তো এই তথ্যগুলো একটু ভালো করে মাথায় রাখবে, এবং এই তথ্যগুলো বা এই সলিউশনগুলো বা এই তথ্যগুলো যদি তোমাদেরকে পিডিএফ হিসাবে পেতে হয়, তাহলে আমাদের অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপটা কিন্তু তোমাদেরকে জয়েন করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো তার পরবর্তী পয়েন্টে আসি। তো এই তথ্যগুলো কিন্তু কেউ মুখস্থ করতে যাবে না, এগুলো গল্পের মতো মনে রাখবে, যেরকম আমি বলে দিচ্ছি তোমাদেরকে সেরমভাবেই এগুলোকে মনে রাখবার চেষ্টা করবে। এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যে তথ্যগুলো দেওয়া হচ্ছে তোমরা নিজেরাই দেখে নেবে। তোমাদের তো সামনে যে পরপর যে এক্সামগুলো হবে, সেই এক্সামগুলোতে দেখবে যে এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু পেয়ে যাবে, আজকে যেগুলো আমরা আলোচনা করব। তো তারপরের প্রশ্নটা আমাদেরকে যেটা করা হচ্ছে, দেখো যে এই প্রশ্নটা তোমরা কম বেশি সকলেই জানো, যে প্রথম মানে ফার্স্ট উমেন রুলার টু সিট অন দ্য থ্রোন অফ দিল্লি হ্যাড বিন, ইনি আর কি প্রথম মহিলাই ছিলেন এবং মানে শেষ মহিলা ছিলেন যিনি আর কি তোমার হচ্ছে যে দিল্লির থ্রোনে আর কি রুলার হিসাবে কিন্তু ছিলেন। তার নাম হচ্ছে, তোমরা সকলেই জানো, সুলতানা রিজিয়া। সুলতানা রিজিয়া রাজত্ব করেছিলেন হচ্ছে 1236 থেকে তোমার হচ্ছে যে 1240 পর্যন্ত 4 বছর। 10ই অক্টোবর 1236 থেকে 14ই অক্টোবর 1240 পর্যন্ত ইনি রাজত্ব করেছিলেন। এই রিজিয়া সুলতানা ছিলেন হচ্ছে স্লেভ ডাইনেস্টির, মানে স্লেভ ডাইনেস্টি থেকে ইনি বিলং করতেন, যদিও ইনি স্লেভ ছিলেন না, এনার ব্যাপারে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে রিজিয়া সুলতানা কিন্তু তোমার হচ্ছে যে স্লেভ ডাইনেস্টির ছিলেন, অর্থাৎ ইনি কিন্তু তোমার হচ্ছে যে ইলতুৎমিশের কন্যা ছিলেন। ঠিক আছে, ইলতুৎমিশ এবং কুতুব বেগমের কন্যা ছিলেন। এবং আমরা যেটা দেখতে পাই যে ইলতুৎমিশ আর কি তোমার হচ্ছে যে মারা যাওয়ার আগে এনাকে কিন্তু নিজের উত্তরাধিকার হিসাবে আর কি করে দিয়ে যান। কিন্তু তারপরে আমরা যেটা দেখতে পাই যে তোমার ইলতুৎমিশের মারা যাওয়ার পর ওনার এক পুত্র কিন্তু কিছুদিনের জন্য তোমার হচ্ছে যে দিল্লির সিংহাসনে আর কি দিল্লি সিংহাসনকে আর কি মানে তোমার কবজা করে নেয় কিছুদিনের জন্য। কিন্তু তারপরে আমরা আবার দেখতে পাই যে রিজিয়া সুলতানা কিন্তু উদ্ধার করে নেন 1236 খ্রিস্টাব্দের দিকে। তো প্রথম প্রথম ইনি কিন্তু তোমার হচ্ছে যে মানে মানুষজনের প্রচণ্ড পরিমাণে বা আমির ওমরাহ যারা ছিল, তারপরে হচ্ছে তোমার যে 40 চক্র যারা, মানে 40 চক্র যেটা ছিল সেখানে কিন্তু উনি কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু পেতেন, মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু তোমার হচ্ছে সাপোর্ট পেয়েছিল প্রথমে। তারপরে আমরা দেখতে পাই 40 চক্রর ব্যাপারে বলি, 40 চক্রটা কিন্তু ইলতুৎমিশ করেছিল, এটা হচ্ছে কাউন্সিল অফ স্লেভস আমরা বলতে পারি। তো এই 40 চক্র পরবর্তীকালে স্লেভ ডাইনেস্টির কিন্তু কিং মেকারে পরিণত হবে। তো এই রিজিয়া সুলতানার সময় থেকে আর কি প্রচণ্ড পরিমাণে এটা পাওয়ারফুল হয়ে যাবে। তো আমরা যেটা দেখতে পাই আর কি, যেটা বলছিলাম, যে 40 চক্রর কিন্তু প্রথম দিকে কিন্তু রিজিয়া সুলতানা মানে সাপোর্ট পেয়েছিলেন। ঠিক আছে, তো ওনার ভাই যখন রুকনুদ্দিন যখন আর কি তোমার হচ্ছে সিংহাসন দখল করে ইলতুৎমিশের পর, তখন কিন্তু তোমার হচ্ছে যে সেই সময় কিন্তু রিজিয়া ওনাদের খুব হেল্প পেয়েছিলেন। এবং আমির ওমরাহ কমন পিপিল এনাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু, বা যে নোবেলস যারা আর কি তোমার হচ্ছে যে দিল্লির কোর্টে সেই সময় মানে থাকতেন বা খুব ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন, তাদের কিন্তু খুব হেল্প পেয়েছিলেন বা সাপোর্ট পেয়েছিলেন সেই সময়। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই যে ধীরে ধীরে কিন্তু উনি কিন্তু এনাদের সাপোর্ট কিন্তু হারাতে থাকেন। কেন না, ইনি মানে মহিলা হয়েও ইনি আর কি তোমার হচ্ছে যে পর্দা মানতেন না, মানে পর্দা একদমই ইনি করতেন না। এছাড়াও ইনি পুরুষদের মতো ড্রেস করতেন এবং ঘোড়সাওয়ারি, তারপরে হচ্ছে তোমার ওপেন কোর্টে আর কি নিজের রাজ দরবার বসাতেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমার হচ্ছে যে তৎকালীন আমির ওমরাহরা কিন্তু ঠিক পছন্দ করতেন না। এছাড়াও ওনার একজন স্লেভ ছিল, মানে আবাসিনিয়ান স্লেভ বর্তমানে বলতে পারো ইথিওপিয়া,
তো আবাসিনিয়ান স্লেভ ইনি ইয়াকুত এনাকে কিন্তু উনি খুব আর কি বিশ্বাস করতেন, ঠিক আছে। তো এটাও কিন্তু তোমার হচ্ছে যে ওনার যে আর কি তোমার আমির ওমরাহ ছিল বা নোবেলসদের যেটা আর কি ছিল, তারা কিন্তু খুব একটা পছন্দ করতেন এবং 40 চক্রও পছন্দ করতেন না, কারণ 40 চক্র দেখছিল যে ধীরে ধীরে কিন্তু তাদের তোমার হচ্ছে যে এটা যেটা আছে তাদের যে পাওয়ার প্রতিপত্তি, যেটা যারা সেটা যখন ধীরে ধীরে বাড়ছে সেই সময় দেখছি এটা কিন্তু একটা তাদের প্রতি কিন্তু তাদের যে এটা সেটা কিন্তু একটা স্থিমিত হয়ে যাচ্ছে, বা কোনো একটা জায়গায় গিয়ে সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে তাদের পাওয়ার প্রতিপত্তি বৃদ্ধির জায়গাটা। তো এরা কিন্তু এই জিনিসগুলো পছন্দ করতেন না। তো ধীরে ধীরে তোমার হচ্ছে যে এর বিরোধী হয়ে যায়, এবং আমরা যেটা দেখতে পাই যে ধীরে ধীরে আর কি তোমার হচ্ছে যে 40 চক্র এই সুলতানা রিজিয়ার ভাই, তোমার হচ্ছে যে এই সুলতানা রিজিয়ার ভাই আর কি বেহরাম শাহকে আর কি তোমার হচ্ছে যে সাপোর্ট করতে ধীরে ধীরে শুরু করে। তো এরকমই একটা সময় আমরা দেখতে পাই যে সুলতানা রিজিয়া আহ, মানে তোমার হচ্ছে যে মালিক মালিক ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া, মালিক ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া, যিনি আর কি তোমার হচ্ছে ভাতিন্ডার গভর্নর ছিলেন, তার সাথে আর কি তোমার হচ্ছে যেই রিজিয়া সুলতানার বিবাহ হয়। এবং আমরা দেখতে পাই যে এই রাজিয়া সুলতানা এবং তার হাজবেন্ড আর কি তোমার মালিক ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া, এনারা আর কি তোমার হচ্ছে যে এই বাহরাম শাহের ফোর্সের হাতে আর কি হত্যা হন 14ই নভেম্বর 1240 খ্রিস্টাব্দের দিকে। তো রিজিয়া সুলতানার এই জায়গাটা তোমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে, এবং মানে মেন মেন জায়গাগুলোই আমি বলে দিলাম, এগুলো জাস্ট একটু শুনে নিও তোমরা। তো এই ঘটনাগুলো আর কি ঘটেছিল, এবং ইনি আর কি বলতে পারো যে দিল্লির সিংহাসনে প্রথম মহিলা, এবং তার পরবর্তীকালে দিল্লি সিংহাসনের শেষ মহিলা হিসেবে কিন্তু ইনি আর কি রাজত্ব করেছেন বা রুলার হিসেবে কিন্তু ছিলেন। আচ্ছা, তো এই জায়গাগুলো একটু ভালো করে তোমাদের যদি মনে হয় তোমরা লিখে নেবে পজ করে। আর তোমাদের যদি শুনে যদি মাথায় রাখতে পারো তাহলে তো খুবই ভালো। বারবার এগুলো একটু শুনে নেবে, দেখবে যে গল্পের মতো এগুলো তোমাদের মাথায় কিন্তু থেকে যাচ্ছে। আচ্ছা, তো দেখো তার পরবর্তী প্রশ্নতে আমরা আসবো। তো তার পরবর্তী প্রশ্নতে আমাদেরকে কি বলা হচ্ছে দেখো, যে দ্য চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য। তো চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ইনি কিন্তু তোমার হচ্ছে যে অ্যাপয়েন্টেড বাই তোমার হচ্ছে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতির দ্বারা কিন্তু ইনি তোমার হচ্ছে যে হন, মানে ভারতের রাষ্ট্রপতির দ্বারা কিন্তু ইনি হচ্ছেন যে তোমার অ্যাপয়েন্টেড হন। এবং 124তম আর্টিকেল, হ্যাঁ, আমাদের কনস্টিটিউশনের এই আর্টিকেলটা একটু মাথায় রাখবে। 124তম আর্টিকেল অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আর কি বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যিনি আর কি জাজেস যারা থাকবেন তোমার ইনক্লুডিং চিফ জাস্টিস, তারা প্রত্যেকেই কিন্তু তোমার হচ্ছে যে প্রেসিডেন্টের দ্বারা কিন্তু অ্যাপয়েন্টেড হবেন। এবং একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে এখানে, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের তো একজন মানে চিফ জাস্টিস থাকে, এবং বাদবাকি তোমার হচ্ছে যে আদার জাজেস থাকেন। তো এই আদার জাজেসরা সুপ্রিম কোর্টের যে তোমার চিফ জাস্টিস হন তাকে ডাইরেক্টলি আর কি মানে তাকে আর কি তোমার হচ্ছে অ্যাপয়েন্ট করেন হচ্ছে প্রেসিডেন্ট, এবং আদার যে জাজেসরা আছেন তাদেরকেও প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন। কিন্তু এই ক্ষেত্রে তোমার হচ্ছে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বা চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্টের কিন্তু একখানা কনসালটেশনের কিন্তু প্রয়োজন হয়। হ্যাঁ, মানে এই প্রেসিডেন্টের কিন্তু একটা কনসালটেশনের প্রয়োজন হয়। মানে কনসালটেশন, আফটার দ্য কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্টেড দ্য আদার জাজেস অফ সুপ্রিম কোর্ট। তো এটা একটুখানি মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে তোমার আর্টিকেল 124, এই আর্টিকেলটাও একটু এর সাথে সংযুক্ত, একটু মাথায় রেখো। এবং যেই জায়গাগুলো তোমাদেরকে বললাম সেগুলো একটু ভালো করে কিন্তু অবশ্যই মাথায় রেখো, যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। বিশেষ করে এবারে যে আর্টিকেলটা বললাম 124, এই আর্টিকেলটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা একটু ভালো করে কিন্তু মাথায় রেখো। আচ্ছা, তো তারপরের প্রশ্নতে আমরা আসি। এই প্রশ্নটার অ্যান্সার তোমরা কম বেশি সকলেই জানো, চন্দ্রযানের। তো প্রজ্ঞান কিসের সাথে অ্যাসোসিয়েটেড না, আমরা বলবো হচ্ছে তোমার স্পেস রিসার্চ বা হচ্ছে তোমার মহাকাশ বিজ্ঞান। দেখো এখান থেকে তোমাদের আর এক্সট্রা কিছু বলবার নেই, কারণ প্রজ্ঞান সম্পর্কে তোমরা সকলেই কম বেশি সকলেই জানো। তো এর ব্যাপারে তোমাদেরকে আর আলাদা করে কিছু বলবার নেই।
তো দেখে রেখো, এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং পরবর্তী এক্সামে কিন্তু যে কোনো এক্সামে কিন্তু এই চন্দ্রযান রিলেটেড কিন্তু প্রশ্ন কিন্তু আসবে তোমাদের, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? যে কোনো এক্সামের জন্য এই চন্দ্রযান রিলেটেড কিন্তু প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবারে। আচ্ছা, তারপরে দেখো আমাদের যে প্রশ্নটা যেটা করা হয়েছে যে G20 প্রেসিডেন্ট, মানে এই G20 গ্রুপের বর্তমান প্রেসিডেন্টকে। তোমাদের মধ্যে অনেকেই ভাবছো যে এটা হয়তো ইন্ডিয়া অ্যান্সার হবে, কিন্তু ইন্ডিয়া অ্যান্সার এটা হবে না, এটা হবে হচ্ছে তোমার ব্রাজিল। কেন হবে, কিভাবে হবে আমি বলে দিচ্ছি তোমাদের, এবং G20 সম্পর্কে আরও কিছু তথ্য তোমাদেরকে দেব। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিলকে মানে এই মানে 30শে নভেম্বর 2023 পর্যন্ত ভারতের হাতে কিন্তু G20 প্রেসিডেন্টশিপ ছিল, ঠিক আছে? বা ভারত কিন্তু প্রেসিডেন্ট হিসাবে আর কি G20 প্রেসিডেন্ট হিসাবে কন্টিনিউ করেছে 30শে নভেম্বর 2023-এ। তো বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তোমার এই ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, ইনি কিন্তু তোমার হচ্ছে যে G20-র যে প্রেসিডেন্সি এটা কিন্তু ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের হাতে কিন্তু তুলে দিয়েছেন, ঠিক আছে? তো বর্তমানে ব্রাজিল কিন্তু G20-র দেশগুলির সভাপতিত্ব কিন্তু করবেন, এটা একটু মাথায় রাখবে। এবং 30শে নভেম্বর 2023 পর্যন্ত এটা কিন্তু তোমার হচ্ছে যে ভারতের কাছেই ছিল, মানে প্রেসিডেন্সি এই 2000 এই G20-র। এবারে দেখো G20 এটা আর কি এর প্রথম মিটিংটা আর কি হয় হচ্ছে তোমার G20 প্রথম সাবমিটটা হয় হচ্ছে তোমার, জেনে রাখো, 2008-এ। কবে হচ্ছে? 2008-এ। 2008-এ কোথায় হচ্ছে? ওয়াশিংটন ডিসি, তোমার ইউএসএতে। ওয়াশিংটন ডিসি ইউএসএতে হচ্ছে, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। এবং G20 গ্রুপে মানে যতজন আছে 21 জন মানে আছে। তো তাদের নামগুলো আমি বলে যাচ্ছি, একটুখানি যে শুনে রেখো। সেগুলো হচ্ছে তারা যেসব কান্ট্রিগুলো আর কি এখানকার মেম্বার G20 গ্রুপের আর কি যেসব কান্ট্রিগুলো আছে তারা হচ্ছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চায়না, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, রিপাবলিক অফ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, সাউথ আফ্রিকা, তুর্কি, দ্য ইউনাইটেড কিংডম, তারপর হচ্ছে দ্য ইউনাইটেড স্টেট, ঠিক আছে? তারপর হচ্ছে আফ্রিকান ইউনিয়ন, তারপর হচ্ছে তোমার ইউরোপিয়ান ইউনিয়ন। 21টা মতো আছে, ঠিক আছে? 21টা। আর আরেকটা জিনিস তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, 2024-এর সাবমিটটা হবে হচ্ছে তোমরা জেনে গেলে এতে ব্রাজিলে, ঠিক আছে? 2024-এরটা। আর 2025-এর যে সাবমিটটা যেটা হবে সেটা জেনে রেখে দাও, সেটা হবে হচ্ছে সাউথ আফ্রিকাতে, ঠিক আছে? আমি এসে লিখে রাখছি সাউথ আফ্রিকাতে, এটা একটু মাথায় রাখবে। সাউথ আফ্রিকাতে 2025-এর সাবমিটটা কিন্তু হবে, এটা একটু মাথায় রাখবে। 24-এরটা হবে হচ্ছে তোমার ব্রাজিলে, এবং 25-এরটা হবে হচ্ছে সাউথ আফ্রিকায়, এটা একটু ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, তো তারপরের প্রশ্নতে আমরা আসি। যেই তথ্যগুলো দিলাম এগুলো একটু বারবার শুনে নেবে ভালো করে, এবং আগের যে প্রশ্নটার যেটার কথা বলছিলাম তোমাদের, অর্থাৎ এই G20-র এই সাউথ আফ্রিকা, ব্রাজিল এগুলো একটু মাথায় রাখবে, এবং প্রথম সাবমিটটা কোথায় হচ্ছে এটা একটু মাথায় রেখো, কত সাল, যে সালগুলো মেনশন করলাম। তো এই প্রশ্নটায় দেখো আমাদের কি বলা হচ্ছে, এই প্রশ্নটায় আমাদেরকে বলা হচ্ছে যে তোমার দ্য অথর অফ দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, ঠিক আছে? এর লেখক কে ছিলেন বা এই বইটিকে লিখেছিলেন। তো তোমরা সকলেই কম বেশি জানো যে এটা হবে হচ্ছে তোমার মহাত্মা গান্ধী, এবং এখান থেকে আমি কিন্তু কিছু ইনফরমেশন দেবো এক্ষুনি। তো ইনফরমেশান যেগুলো দেবো সেটা হচ্ছে যে দেখো, এখানে আমরা দেখতে পাই যে এটা হচ্ছে তোমার গান্ধীজির অটোবায়োগ্রাফি বা মহাত্মা গান্ধীর এটা অটোবায়োগ্রাফি, যেখানে আমরা দেখতে পাই যে ওনার চাইল্ডহুড লাইফ থেকে, ঠিক আছে, মানে চাইল্ডহুড থেকে আর কি 1921 পর্যন্ত এটা কিন্তু তোমার হচ্ছে বর্ণনা করা আছে ওনার জীবনের, মানে চাইল্ডহুড থেকে 1921 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা বর্ণনা করা আছে। এবং আমরা দেখতে পাই 1925 থেকে 1929 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা কিন্তু তোমার হচ্ছে যে নবজীবন নামক
নবজীবন নামক যে জার্নালটা আছে এখানে কিন্তু উইকলি ইনস্টলমেন্টে কিন্তু এটা কিন্তু পাবলিশ হয়েছে, ঠিক আছে, বা পাবলিশ হতো। তো 1925 থেকে 1929 খ্রিস্টাব্দ পর্যন্ত নবজীবন নামক যে জার্নালটা ছিল এখানে উইকলি ইনস্টলমেন্টে এটা কিন্তু তোমার হচ্ছে যে হতো, পাবলিশ হতো। এছাড়াও আরেকটা ইংলিশ তোমার হচ্ছে যে মানে আরেকটা ইংলিশ জার্নাল যেটার নাম ছিল হচ্ছে ইয়ং ইন্ডিয়া, এখানেও কিন্তু এটা তোমার হচ্ছে যে ইনস্টলমেন্টে এটাও কিন্তু তোমার হচ্ছে যে হতো, তোমার হচ্ছে পাবলিশ হতো। এটা একটু মাথায় রাখবে তাহলে দুটো, বিশেষ করে যেটা মাথায় রাখবে নবজীবন, যেটা 1925 থেকে 1929 খ্রিস্টাব্দ পর্যন্ত মানে উইকলি ইনস্টলমেন্টে যেটা প্রকাশিত হতো, এবং আরেকটা ইংলিশ যেটা সেটা হচ্ছে তোমার ইয়ং ইন্ডিয়া, এই দুটোতে। এবং আমরা যেটা দেখতে পাই, আরেকটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, 1998 খ্রিস্টাব্দে এটা আমরা দেখতে পাই যে তোমার 100 বেস্ট স্পিরিচুয়াল বুকস অফ 20th সেঞ্চুরি বলে মানে একখানা তোমার যে আছে, মানে 100টা আর কি স্পিরিচুয়াল বুকস অফ মানে 20th সেঞ্চুরির, তো তার মধ্যে কিন্তু এই বইটাও কিন্তু আছে, 1998 খ্রিস্টাব্দের এই বইটাকেও কিন্তু রাখা হয়েছিল, ঠিক আছে। এবং এই যে লিস্টটা যেটা তোমার হচ্ছে যে 100টা বইয়ের, সেটা আর কি তোমার এই করেছিল হচ্ছে এ কমিটি অফ গ্লোবাল স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়াস অথরিটি, এদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই 100 বেস্ট স্পিরিচুয়াল বুকস অফ 20th সেঞ্চুরি এটা আর কি করা হয়েছিল। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দ্য স্টোরি অফ মাই দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটাও কিন্তু ছিল। তো 1998 খ্রিস্টাব্দে, এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, এই আর একটা যে জিনিসটা মেনলি মাথায় রাখবে সেটা হচ্ছে নবজীবন পত্রিকাটা, যেখানে 1925 থেকে 1929 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা তোমার পাবলিশ হতে, এটা একটু ভালো করে মাথায় রাখবে। এবং ইয়ং ইন্ডিয়াটা, ঠিক আছে, এই দুটো নিউজ পেপারে বিশেষ করে নবজীবনটা একটু ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, তো তার পরবর্তী প্রশ্নতে আমরা আসি, এবং এই তথ্যগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রেখো। এবং এই তথ্যগুলো যদি তোমরা পিডিএফ আকারে যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপটা কিন্তু জয়েন করেছো, ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে। আচ্ছা, তো তারপরে প্রশ্নটা দেখো যে কে আলমগীর নামে বিখ্যাত ছিলেন, ঠিক আছে, আলমগীর নামে কে পরিচিত ছিলেন? তো ঔরঙ্গজেব আলমগীর নামে কিন্তু পরিচিত ছিলেন। ঔরঙ্গজেব কিন্তু তোমার হচ্ছে আলমগীর নামে পরিচিত ছিলেন, এটা তোমরা সকলেই জানো, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা মানে হচ্ছে আলমগীর মানে কি। আলমগীর মানে হচ্ছে তোমার কনকারার অফ দ্য ওয়ার্ল্ড। কি মানে বললাম? কনকারার অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তো ঔরঙ্গজেবের যেটাই ছিল আলমগীর, তো তার মানে হচ্ছে তোমার কনকারার অফ দ্য ওয়ার্ল্ড। আর আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, এটা তোমরা সকলেই জানো যে ঔরঙ্গজেবের আরেকটা যে নামে উনি আর কি বিখ্যাত ছিলেন সেটা হচ্ছে তোমার জিন্দাপীর। ওনার যে সিম্পল লাইফস্টাইল ছিল সেই জন্য ওনাকে জিন্দাপীর বা দ্য লিভিং সান তো ওনাকে কিন্তু বলা হতো। এইবারে যে প্রশ্নটা আমি তোমাদেরকে করবো বা যে তথ্যটা তোমাদেরকে আমি দেবো সেটা হচ্ছে যে ফকির কিং অফ দিল্লি কাকে বলা হয়? যারা যারা জানো মানে প্রশ্নটা আমার বলবার আগে তারা অবশ্যই কমেন্টে লিখে দিও, ফকির কিং অফ দিল্লি কাকে বলা হয়? ফকির কিং অফ দিল্লি কিন্তু আমি বলে দিচ্ছি প্রশ্নটার অ্যান্সার। ফকির কিং অফ দিল্লি কিন্তু তোমার হচ্ছে যে স্লেভ ডাইনেস্টির রুলার, তার নাম হচ্ছে তোমার নাসির উদ্দিন মেহমুদ, দিল্লি সুলতানেটের স্লেভ ডাইনেস্টির রুলার নাসির উদ্দিন মেহমুদকে ওনাকে কিন্তু তোমার হচ্ছে যে বলা হয়, ওনাকে কিন্তু তোমার হচ্ছে যে ফকির কিং অফ দিল্লি বলা হয়। তো এই নাসিরুদ্দিন মেহমুদ আর কি তোমার হচ্ছে যে 40 চক্রের এতেই আর কি সিংহাসনে বসেন। রিজিয়া সুলতানার পর পরপর মানে পরপর কয়েকজন রুলার বসেন, এবং বলবনের আগে পর্যন্ত কয়েকজন রুলার আর কি সিংহাসনে বসেন। তো তার মধ্যে বলবনের আগে একদম যিনি সিংহাসনে বসেছিলেন তার নাম ছিল হচ্ছে নাসিরুদ্দিন মেহমুদ। তো এই নাসিরুদ্দিন মেহমুদ ছিলেন হচ্ছে গিয়াসুদ্দিন বলবনের জামাতা, ঠিক আছে। এবং ইনি কোরআনের কপি করে, মানে
পবিত্র গ্রন্থ কোরআনের কপি করে ইনি কিন্তু তোমার হচ্ছে যে নিজের জীবনযাত্রা আর কি প্রতিপালন করতেন। মানে রাজকোষ থেকে ইনি কিন্তু তোমার হচ্ছে যে অর্থনৈতিকভাবে কিন্তু কোনো রকম কোনো মানে নিজের এক্সপেন্সেস চালাতেন না। এবং তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে এই নাসিরুদ্দিন মাহমুদের স্ত্রী নিজে রান্না করতেন। মানে এনার কিন্তু কোনো কুক ছিল না। মানে আহ, তৎকালীন যে রাজদরবারে যে তোমার যে কুক থাকতো তারা রাজার পছন্দ মতো রান্না করতো এইরকম কিন্তু নয়। নাসিরুদ্দিন মাহমুদের স্ত্রী ইনি কিন্তু তোমার হচ্ছে যে রান্না করতেন নিজে, এবং সেই মানে নিজে রান্না করতেন, কোনো কুক ছিল না, এবং কোন ফ্যামিলিদেরকে আর কি নিজের হাতে রান্না করে আর কি উনি কিন্তু এ করতেন। এবং খুব সিম্পল এবং খুব মানে খুব সিম্পল এবং খুব রিলিজিয়াস লাইফস্টাইল ইনি কিন্তু লিড করতেন, এবং খুব ধার্মিক রুলার ছিলেন, ঠিক আছে। এবং যদিও ইনি কিন্তু তোমার হচ্ছে যে রাজকার্যে অতটা পারদর্শী ছিলেন না নাসিরুদ্দিন মাহমুদ, ইনি আর কি তোমার হচ্ছে যে ধর্মকর্ম নিয়েই আর কি থাকতেন। এবং সেই সুযোগে আমরা যেটা দেখতে পাই যে ওনার যে আর কি এ আছেন, ওনার শ্বশুর অর্থাৎ তোমার গিয়াসুদ্দিন বলবান, ইনি উলুগ খান টাইটেল নেন, এবং তোমার হচ্ছে যে ডেপুটি বলতে পারো ডেপুটি রুলার হিসাবে ইনি আর কি উঠে আসেন, ঠিক আছে। মানে নাসিরুদ্দিন মাহমুদের জায়গায় বলতে পারো যে ইনি আর কি পুরোপুরিভাবে আর কি শাসনতন্ত্রটা আর কি পরিচালনা করতে থাকেন। তারপর নাসিরুদ্দিন মাহমুদ যখন 1266 খ্রিস্টাব্দে যখন উনি মারা যাবেন, তারপরে আর কি তোমার হচ্ছে যে গিয়াসুদ্দিন বলবান কিন্তু রুলার হবেন। এটা একটু মাথায় রেখো। তো ফকির কিং অফ দিল্লি কাকে বলবো? না, ফকির কিং অফ দিল্লি বলবো হচ্ছে নাসিরুদ্দিন মাহমুদকে। এটা একটু সকলে মাথায় রেখো। আচ্ছা, তারপরের প্রশ্নতে আমরা আসবো। যে তথ্যগুলো দিচ্ছি তথ্যগুলো কিন্তু খুব ভালো করে তোমরা শুনবে, এবং তথ্যগুলো কিন্তু যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা থেকেও তোমাদের কিছু তথ্য দেবো। দেখো, আমাদের যেটা বলা হচ্ছে যে দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হ্যাজ বিন। তো স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? না, আমাদেরকে মাথায় রাখতে হবে যে ডক্টর এস রাধাকৃষ্ণন। ডক্টর এস রাধাকৃষ্ণন, ঠিক আছে। তো এবারে আমাদের যেটা মাথায় রাখতে হবে, ইনি একজন তোমার হচ্ছে যে শিক্ষাবিদ ছিলেন, তামিলনাড়ু থেকে একজন শিক্ষাবিদ ছিলেন। এবং একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমাদেরকে প্রথমে কতগুলো দিই, সেটা হচ্ছে যে ইউনেস্কোতে 1946 থেকে ইউনেস্কো ইউনেস্কোতে 1946 থেকে 1950 পর্যন্ত ইন্ডিয়ান যে ডেলিগেটসরা আর কি তোমার হচ্ছে যে ওখানে ছিলেন, তাদের কিন্তু লিডার হিসাবে, ইন্ডিয়ান ডেলিগেশনের লিডার হিসাবে উনি কিন্তু সার্ভ করেছেন, ঠিক আছে। ইন্ডিয়ান ডেলিগেশনের লিডার হিসাবে উনি কিন্তু সার্ভ করেছেন 1946 থেকে 1950 ইউনেস্কোতে। ইন্ডিয়ান ডেলিগেশনের লিডার হিসাবে উনি সার্ভ করেছেন। এছাড়াও উনি কিন্তু ইউনেস্কোর ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের প্রেসিডেন্ট হিসাবেও ছিলেন 1952 খ্রিস্টাব্দে। ইউনেস্কোর ইউনেস্কোর ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের উনি কিন্তু তোমার হচ্ছে যে প্রেসিডেন্ট হিসাবেও ছিলেন 1952 খ্রিস্টাব্দে। এছাড়াও আমাদের যেটা মাথায় রাখতে হবে যে উনি কিন্তু ভারতবর্ষকে দুবার ভাইস প্রেসিডেন্ট হিসাবে আর কি সার্ভ করেছেন। 1952 থেকে 56 পর্যন্ত প্রথম টার্ম। আরেকটা টার্ম হচ্ছে তোমার 1957 থেকে 1962 খ্রিস্টাব্দ পর্যন্ত উনি আর কি সার্ভ করেছেন ভারতবর্ষকে। এছাড়াও উনি ভারতবর্ষের প্রেসিডেন্টও হয়েছিলেন, ভারতের প্রেসিডেন্টও উনি হয়েছিলেন। ভারতকে প্রেসিডেন্ট হিসাবেও বা রাষ্ট্রপতি হিসাবেও উনি সার্ভ করেছিলেন হচ্ছে 1962 থেকে 1967 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1962 থেকে 67 খ্রিস্টাব্দ পর্যন্ত, মাথায় রেখো এই জায়গাটা। আর এছাড়াও ওনার যে জন্মদিন 5th সেপ্টেম্বর, এটা তোমরা সকলেই জানো যে ওনার জন্মদিনকে টিচার্স ডে হিসাবে কিন্তু পালন করা হয়, ঠিক আছে।
ওনার জন্মদিনকে টিচার্স ডে হিসাবে কিন্তু পালন করা হয়। এগুলো একটু মাথায় রেখো, এবং যে তথ্যগুলো তোমাদেরকে দিচ্ছি খুব ভালো করে দরকার হলে পজ করে এগুলো একটু লিখে নেবে। এগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এগুলো। আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি যে তথ্যগুলো দিচ্ছি। এবং এই তথ্যগুলো পিডিএফ আকারে পেতে গেলে অবশ্যই যেটা বললাম, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেও, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে যেও, এবং অবশ্যই কিন্তু আমাদের এতে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আমাদের মানে ইউটিউব চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু করো, সাপোর্ট করো, এবং তোমাদের কিন্তু মানে মানে সহযোগিতার প্রয়োজন আছে, এবং তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবং নিজেদের বন্ধু বান্ধবদের সাথে ছড়িয়ে দিও এটা, মানে নিজের বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দিও ক্লাসগুলো। আচ্ছা, তো চলো তার পরের পয়েন্টে, পরের প্রশ্নতে আমরা আসবো। আচ্ছা, তো তার পরের প্রশ্নতে আমাদের যেটা বলা হচ্ছে দেখো, যে এই স্লোগানটা কে দিয়েছিল, অর্থাৎ স্বরাজ ইজ মাই বার্থ রাইট, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার ছিল? তো আমাদেরকে এটা অ্যান্সার রাখতে হবে বিজি তিলক, মানে মাথায় রাখতে হবে বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, তো এই স্বরাজ্য কথাটা, ঠিক আছে, স্বরাজ্য কথাটা প্রথম কয়েনও করেছিল বা প্রথম আর কি কয়েন্ট করেছিল হচ্ছে তোমার এই বাল গঙ্গাধর তিলক, এটা একটু মাথায় রাখবে। এবং বাল গঙ্গাধর তিলককে কিন্তু আমরা লোকমান্য, বাল গঙ্গাধর তিলকের যে টাইটেল ছিল যেটা, সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে লোকমান্য। ঠিক আছে, তো ওনাকে কিন্তু আমরা লোকমান্য তিলক হিসাবেও কিন্তু চিনতাম। উনি পুনেতে ফার্গুসন, ঠিক আছে, ফার্গুসন কলেজ পুনেতে কিন্তু উনি গঠন করেছিলেন। এছাড়াও আমরা দেখতে পাই যে তোমার হোম রুল মুভমেন্টে, মানে আনি বেসান্তের সাথে সাথে উনিও কিন্তু তোমার একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা নিয়েছিল। এই হোম রুল লিগটা 1916 থেকে 1918 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল। ঠিক আছে, ফার্গুসন, আচ্ছা, ফার্গুসন কলেজটা একটু মাথায় রেখো পুনের। এছাড়াও 1918 হোম রুল লিগে কিন্তু উনিও অ্যানি বেসান্তের সাথে সাথে, মিসেস অ্যানি বেসান্তের সাথে সাথে কিন্তু একটা ইম্পর্টেন্ট কিন্তু তোমার হচ্ছে যে ভূমিকা কিন্তু উনি নিয়েছিলেন। এছাড়াও বাল গঙ্গাধর তিলক থেকে তোমাদেরকে দুটো নিউজ পেপারের কথা একটু মাথায় রাখতে হবে, যেগুলো আমাদের পরীক্ষায় মাঝে মাঝেই আসে। সেটা হচ্ছে তোমার কেসরি এবং মারাঠা, কেসরি এবং মারাঠা, কেসরি এবং মারাঠা। মারাঠা, তো এই দুটো নিউজ পেপার একটু তোমাদের কিন্তু মাথাতে রাখতে হবে। ঠিক আছে, আর যে যে ইনফরমেশনগুলো দিলাম, অর্থাৎ লোকমান্য, লোকমান্য তিলক হিসাবে উনি পরিচিত ছিলেন। ঠিক আছে, এবং এবং আমরা যেটা দেখতে পাই যে উনি কিন্তু তোমার হচ্ছে ফার্গুসন কলেজ পুনেতে গঠন করেন। হোম রুল লিগে উনি একটা পার্টিসিপেট করেছিলেন। ঠিক আছে, এবং এই নিউজ পেপার দুটোর নাম একটু মাথায় রাখবে ওনার। ঠিক আছে, আচ্ছা, এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। তোমাদের এখন সামনে যে এক্সামই আসছে, সে কেন্দ্রীয় সরকার বলো বা রাজ্য সরকার বলো, প্রত্যেকটা এক্সামের জন্য যে তোমাদের ইনফরমেশানগুলো দিচ্ছি, প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, মাথায় রেখো। তো এগুলো কিন্তু নেগলেক্ট করো না, মানে এগুলো কিন্তু করে যেও না, মানে গুরুত্ব দিয়ে এগুলো একটুখানি কিন্তু করে যেও, দেখবে যে এক্সামে কিন্তু তোমরা পারবে এগুলো করতে, বা এগুলো তোমাদের এসে গেছে এক্সামে। আচ্ছা, তো আমাদের যেটা বলা হচ্ছে দেখো, ডক্টর মেঘনাথ সাহা কী কারণে ফেমাস ছিলেন? তো ডক্টর মেঘনাথ সাহা ইনি কিন্তু একজন ফিজিসিস্ট বা একজন পদার্থবিদ হিসাবে কিন্তু বিখ্যাত ছিলেন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। এবং আমরা যেটা দেখতে পাই 1893 খ্রিস্টাব্দে ওনার জন্ম হচ্ছে, 1893 খ্রিস্টাব্দে ওনার জন্ম হচ্ছে, তারপরে 1956 খ্রিস্টাব্দে উনি কিন্তু মৃত্যুবরণ করছেন। এটা একটু মাথায় রাখবে। এবং 1920 খ্রিস্টাব্দ অবধি, মানে ব্রিটিশ কলোনিয়াল রুলে উনি কিন্তু তোমার হচ্ছে যে এই পদার্থবিদ্যার ওপর অনেক ইম্পর্টেন্ট কাজ উনি কিন্তু করেছিলেন। থার্মাল আয়োনাইজেশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু স্টেলার স্পেকট্রা, এটার উপরে উনি কিন্তু, ওনার যে থিওরিটা আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবে। আর আরেকটা জিনিস, ইনি পরবর্তীকালে পলিটিক্সেও এসেছিলেন।
ঠিক আছে? তো তোমরা এইটুকু জেনে রেখে দাও যে মেঘনাদ শাহ তোমার হচ্ছে যে একজন পদার্থবিদ ছিলেন। ওনার মানে ওনার আর কি এটা মানে উনি জন্মগ্রহণ কবে করেছিলেন, কবে মৃত্যুবরণ করেছিলেন, এগুলো একটু জেনে রেখে দাও। এবং ওনার যে থিওরিটা যেটা বললাম, থিওরি অফ থার্মাল আয়োনাইজেশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু স্টিলের স্পেকট্রা, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে? আচ্ছা, যে যে ইনফরমেশনগুলো দিচ্ছি দরকার হলে পজ করে এগুলো লিখে নেবে। ঠিক আছে? কিন্তু তোমাদের এগুলো পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। শুধুমাত্র এই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করছি না যে তোমার শুধু প্রশ্নের অ্যান্সারগুলো করে দিয়ে আমরা চলে যাচ্ছি না, এর সাথে যুক্ত যা যা প্রশ্ন হতে পারে আরও, সেগুলোও কিন্তু আমরা এখানে আলোচনা করছি। খুব ভালো করে এই জায়গাগুলো তোমরা যদি নাও লিখতে চাও, বারবার এগুলো শুনে মাথায়ও গেঁথে নেওয়ার চেষ্টা করতে পারো। এটা তোমাদের জন্য আরও ভালো হবে, কারণ এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের এটা একদম দীর্ঘস্থায়ী হিসাবে এটা তোমাদের মাথায় থেকে যাবে। এটা একটু মাথায় রেখো। আচ্ছা, তো তারপরেরটা আমাদের যেটা জিজ্ঞাসা করা হচ্ছে যে শশাঙ্ক কোথাকার রুলার ছিলেন। ঠিক আছে? শশাঙ্ক রুলার ছিলেন হচ্ছে তোমার গৌড় ডাইনেস্টি বা গৌড়ের রুলার ছিলেন ইনি। এনার যে তোমার ক্যাপিটাল যেটা ছিল সেটা হচ্ছে কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণর এভিডেন্স বর্তমানে আমরা দেখতে পাই হচ্ছে তোমার মুর্শিদাবাদে ওখানে আমরা কর্ণ সুবর্ণর এভিডেন্স আমরা এখনও পাই। এবং যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ইনি কিন্তু তোমার ধর্মতে হিন্দুইজম ফলো করতেন এবং সাইভাইজম বা শিবের ভক্ত ইনি ছিলেন। শশাঙ্ক রাজত্ব করেছিলেন হচ্ছে 590 এডি থেকে 625 এডি পর্যন্ত, কিন্তু অনেক ঐতিহাসিক আবার মনেও করেন যে 590 থেকে 637 এডি পর্যন্ত উনি রাজত্ব করেছিলেন। তো যেরকম তোমাদের অপশনে আসবে এটা একটু মাথায় রাখবে। এরপরে যিনি সিংহাসনে বসেন তার নাম ছিল হচ্ছে মানব। ঠিক আছে? মানব। এবারে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে দেখো রাজ্যবর্ধন মানে হর্ষবর্ধনের সাথে এনার একটা কনফ্লিক্ট ছিল, কারণ বর্ধন ডাইনেস্টির রুলার হর্ষবর্ধন, ইনি আর কি তোমার হচ্ছে যে এনার যে আর কি দাদা ছিল তার নাম ছিল হচ্ছে তোমার রাজ্যবর্ধন। এবং এনার যিনি আর কি ভগিনী ছিলেন, হর্ষবর্ধনের যিনি ভগিনী ছিলেন রাজ্যশ্রী, তো রাজ্যশ্রীর হাজব্যান্ড সেই সময় তোমার হচ্ছে যে কনৌজের রাজা ছিল। এবং শশাঙ্ক এবং মালবের রাজা আর কি দুজনে মিলে সেই সময় আর কি তোমার হচ্ছে যে কনৌজে আক্রমণ করেন, কনৌজ দখল করে নেন। এবং তারপরে তোমার রাজ্যবর্ধনও যান, রাজ্যবর্ধনও তোমার হচ্ছে যে শশাঙ্কর কাছে পরাজিত হন। তার পরবর্তীকালে আমরা দেখতে পাই যে 606 খ্রিস্টাব্দে তোমার সিংহাসনে বসছেন হর্ষবর্ধন। যদিও হর্ষবর্ধন তোমার কনৌজকে তোমার হচ্ছে যে পুনরুদ্ধার করতে সফল হয়েছিলেন, কিন্তু যতদিন পর্যন্ত শশাঙ্ক বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু উনি বেঙ্গলকে মানে গৌড়কে কিন্তু জয় করবার কোনো রকম কোনো মানে জয় করতে কিন্তু পারেননি। যখন শশাঙ্ক মৃত্যুবরণ করেন তারপরে আমরা দেখি যে হর্ষবর্ধনের আন্ডারে কিন্তু এই গৌড় কিন্তু চলে আসে, অর্থাৎ বেঙ্গল কিন্তু হর্ষবর্ধনের আন্ডারে চলে আসে। যতদিন এই শশাঙ্ক বেঁচে ছিল ততদিন কিন্তু এটা সম্ভব হয়নি। এবারে তোমাদের যেটা মাথায় রাখতে হবে, আমরা দেখতে পাই যে হর্ষবর্ধনের মৃত্যুর পর মানে শশাঙ্কর মৃত্যুর পর ধীরে ধীরে বেঙ্গল যে মানে গৌড় যে তোমার যে একটা ইম্পর্টেন্ট কিংডম সেই সময় ভারতবর্ষের হয়ে উঠেছিল, সেটা ধীরে ধীরে আর কি তোমার হচ্ছে যে ডিক্লাইন করতে থাকে। হর্ষবর্ধনের সময় ঠিকঠাক ছিল তাও, কিন্তু হর্ষবর্ধনের পর যখন আর কি তোমার হচ্ছে যে এই বিস্তীর্ণ অঞ্চলে তোমার হচ্ছে যে একটা শাসকের অভাব হয়ে দাঁড়ায়। ঠিক আছে? হর্ষবর্ধনের পর পুরো নর্থ ইন্ডিয়াটাই আর কি তোমার হচ্ছে যে শাসকের অভাবে ভোগে, কিন্তু বিশেষ করে বেঙ্গলে কিন্তু সেরকমভাবে কোনো বা এই গৌড়ে কিন্তু সেরকমভাবে কোনো তোমার হচ্ছে যে শাসক কিন্তু ইম্পর্টেন্ট কোনো শাসক কিন্তু রুল করতে পারেননি, বা পুরো বেঙ্গলকে এক জায়গায় এনে যে রুল করা বা একটা তোমার যে সুশৃঙ্খলবদ্ধ বা একটা সুষ্ঠু শাসনতন্ত্র গড়ে তোলা, সেটা কিন্তু কেউ পারেনি। যার ফলে আমরা দেখি যে 650 থেকে 750 পর্যন্ত এই 100টা বছর কিন্তু তোমার হচ্ছে যে সেই সময় বেঙ্গলে কিন্তু তোমার হচ্ছে যে মৎস্যর ন্যায় চলে। ঠিক আছে? বা একটা অন্ধকারাচ্ছন্ন যুগের আর কি সৃষ্টি হয়। তারপরে যখন দেখি 750-এ যখন আহ পাল ডাইনেস্টি আসছে, তো পাল ডাইনেস্টির সময় থেকে আমরা ধীরে ধীরে দেখি যে এইটা মানে আবার বেঙ্গল কিন্তু নিজের পুনর্গৌরব আবার পুনরুদ্ধার করতে কিন্তু সক্ষম হয়। এটা একটু মাথায় রাখবে। আচ্ছা,
এবারে আমাদের যেটা মাথায় রাখতে হবে, এই মৎস্যোন্যায়ের সময় এই যে 100 বছরের যে টাইম পিরিয়ডটা বললাম, এখানে কি কোনো রাজাই রাজত্ব করেননি বা কোনো কিংডমই? হ্যাঁ, একটা কিংডমের কথা আমরা জানতে পারি, সেটা হচ্ছে খড়গ কিংডম বা খড়গ ডাইনেস্টি। এই খড়গ ডাইনেস্টি আর কি রাজত্ব করেছিলেন ওই 625-26 থেকেই, মানে শশাঙ্কর মৃত্যুর পর থেকেই এই ডাইনেস্টিটার আর কি সূত্রপাত হয়। এবং তারপরে আমরা দেখতে পাই 719 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ডাইনেস্টি, খড়গ ডাইনেস্টি রাজত্ব করেছিলেন। তো এটা একটু মাথায় রাখবে। এবং মৎস্যোন্যায়ের সময় আমরা দেখতে পাই খড়গ ডাইনেস্টি বেঙ্গলে কিন্তু রুল করতেন। তাও পুরো বেঙ্গলে না, বেঙ্গলের কিছু পার্টে এরা রুল করতেন। যাই হোক, মাথায় রাখবে এই তথ্যগুলো যেগুলো বললাম। আচ্ছা, তো পরের প্রশ্নটা আমাদেরকে যেটা করা হচ্ছে, দেখো যে আচার্য জগদীশ চন্দ্র বোস কী কারণে ফেমাস ছিলেন? উনি একজন সায়েন্টিস্ট ছিলেন, একজন বিজ্ঞানী ছিলেন, ঠিক আছে। এবং ওনার সম্পর্কে আমাদের যেটা মাথায় রাখতে হবে, ওনাকে কিন্তু তোমার হচ্ছে যে ফাদার অফ বেঙ্গল সায়েন্স ফিকশন, ফাদার অফ বেঙ্গল সায়েন্স ফিকশন হিসাবে কিন্তু জগদীশচন্দ্র বোসকে কিন্তু তোমার হচ্ছে করা হয়। জগদীশচন্দ্র বোসকে কিন্তু তোমার হচ্ছে যে কনসিডার করা হয়, এটা একটু মাথায় রাখবে। এছাড়াও আমরা দেখতে পাই যে উনি একটা ডিভাইস আর কি তোমার হচ্ছে ইনভেন্ট করেছিলেন। সেই ডিভাইসটার নাম হচ্ছে তোমার সিসকোগ্রাফ। আমি লিখে দিচ্ছি এটা। সিসকোগ্রাফ, সিসকোগ্রাফ আর কি উনি কিন্তু এই ডিভাইসটা উনি আর কি ইনভেন্ট করেছিলেন। এই ডিভাইসটার মাধ্যমে আমরা যেটা দেখতে পেতাম যে উনি কিন্তু তোমার হচ্ছে যে এই ডিভাইসটার মাধ্যমে প্ল্যান্টের যে গ্রোথ, সেই গ্রোথটা কিন্তু মেজার করা যেত। এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি কি জানলাম আমরা? আচার্য জগদীশচন্দ্র বসু সায়েন্টিস্ট ছিলেন এবং ওনাকে ফাদার অফ বেঙ্গল সায়েন্স ফিকশনের জনক বলে কনসিডার করা হয়। এছাড়া উনি এই সিসকোগ্রাফ নামক যে যন্ত্রটি, এটি আর কি উনি কিন্তু ইনভেন্ট করেছিলেন। এবং এই ডিভাইসের মাধ্যমে কিন্তু উনি তোমার হচ্ছে যে গ্রোথ অফ প্ল্যান্ট কিন্তু মানে মেজার করা যেত বা মেজার করা যায় এই ডিভাইসের মাধ্যমে। আচ্ছা, তো এই তথ্যগুলো একটু মাথায় রেখো সকলে ভালো করে। আচ্ছা, তারপরের প্রশ্নটা দেখো, ব্যাটেল অফ তরাইন। দেখো, কম বেশি তোমরা সকলেই জানো ব্যাটেল অফ তরাইন। ব্যাটেল অফ তরাইনের প্রথম যুদ্ধ যেটা, সেটা হয়েছিল হচ্ছে তোমার 1900 ওই 1100 তোমার হচ্ছে যে 91 এডিতে এটা হয়েছিল। এবং পৃথ্বীরাজ চৌহান থ্রি এর সাথে তোমার মোহাম্মদ গজনির আর কি, মোহাম্মদ গজনি বলছি, মোহাম্মদ ঘুরির আর কি এই যুদ্ধটা হয়েছিল। মোহাম্মদ ঘুরির মানে পুরো নাম ছিল হচ্ছে মুস মুসউদ্দিন মোহাম্মদ ঘুরি, ঠিক আছে। তো মুসউদ্দিন মোহাম্মদ ঘুরির সাথে তোমার তরাইনে, যেটা বর্তমানে তোমার হরিয়ানাতে অবস্থিত, এই তরাইন নামক অঞ্চলে আর কি তোমার হচ্ছে যে প্রথম ব্যাটেল হয়েছিল। এবং তার ঠিক পরের বছর আমরা দেখতে পাচ্ছি যে 1192 খ্রিস্টাব্দে সেকেন্ড ব্যাটেল হয়েছিল পৃথ্বীরাজ চৌহানের সাথে, তরাইনের সেকেন্ড যুদ্ধ। প্রথম যুদ্ধতে আমরা দেখতে পাই পৃথ্বীরাজ চৌহান থ্রি আর কি জয়যুক্ত হন, আর সেকেন্ড যুদ্ধতে আমরা দেখতে পাই পৃথ্বীরাজ চৌহান কিন্তু পরাজিত হচ্ছেন, ঠিক আছে। এবং আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পৃথ্বীরাজ রাসো, এই যে এই তরাইনের যুদ্ধ, তারপরে হচ্ছে তোমার মোহাম্মদ ঘুরি আর কি ভারতবর্ষতে আক্রমণ, এই জায়গাগুলো আমরা জানতে, মানে এই তরাইনের যুদ্ধ এবং পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘুরির আর কি যুদ্ধ, এই জায়গাগুলো আমরা জানতে পারি পৃথ্বীরাজ রাসো। চাঁদ বরদাই নামক একজন রাইটারের, মানে চাঁদ বরদাই নামক রাইটার, যিনি আর কি তোমার হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের কোর্টে ছিলেন, তার লেখা পৃথ্বীরাজ রাসো থেকে কিন্তু আমরা এই ঘটনার ব্যাপারে ডিটেলসে জানতে পারি এবং পৃথ্বীরাজ চৌহান সম্পর্কে অবশ্যই জানতে পারি, ঠিক আছে। এবারে তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, দেখো মোহাম্মদ ঘুরি ইনি কিন্তু ভারতবর্ষতে প্রথম আক্রমণ চালিয়েছিলেন সেই সময়ের অবিভক্ত মানে ভারতের 1175 খ্রিস্টাব্দে। এবং প্রথম অঞ্চল উনি যেটা জয় করেছিলেন ভারতবর্ষে সেটা হচ্ছে মুলতান, ঠিক আছে, 1175 খ্রিস্টাব্দে মুলতান। কিন্তু 1178 খ্রিস্টাব্দে উনি গুজরাট আক্রমণ করেন, কিন্তু সেখানে সেই সময় রাজত্ব করতে হচ্ছে তোমার মূলরাজ টু,
চালুক্য ডাইনেস্টির রুলার মূলরাজ টু সেই সময় খুবই ছোট ছিলেন এবং নাবালক ছিলেন। তো সেই কারণে বলতে পারো যে ডিফ্যাক্টো যিনি রুলার ছিলেন তিনি ছিলেন হচ্ছে নাক্কি দেবী, এই মূল রাজা টু এর আর কি তোমার হচ্ছে যে মাতা। ঠিক আছে, তো নাক্কি দেবী কিন্তু তোমার হচ্ছে যে এই মোহাম্মদ ঘুরিকে খুব শোচনীয়ভাবে পরাজিত করেছিল, এবং যার ফলে আমরা দেখতে পাই যে পরবর্তী 50 বছরে কিন্তু গুজরাটে আর আক্রমণ হয়নি। যাই হোক, তো এই কয়েকটা ঘটনা একটু মাথায় রাখবে। 1175 মুলতান জয় করছে প্রথম আক্রমণ, 1178 গুজরাট আক্রমণ, 1191-92 এগুলো একটু মাথায় রাখবে মোহাম্মদ ঘুরিদের থেকে। ঠিক আছে, আচ্ছা। এবং তোমরা জানো যে ইনি যখন আর কি তোমার হচ্ছে পরবর্তীকালে মানে আফগানিস্তানে চলে যান, তারপরে নিজের স্বদেশে আর কি ফিরে যান, সেই সময় ইনি এনার একজন মানে ইনি একজন ওনার একজন তোমার হচ্ছে স্লেভকে, যার নাম ছিল হচ্ছে তোমার কুতুবুদ্দিন আইবককে আর কি ভারতবর্ষে ওনার বিজিত অঞ্চলের গভর্নর করে দেন। এবং তারপরে যখন ওনার মৃত্যু হচ্ছে 1206 খ্রিস্টাব্দের দিকে এই মোহাম্মদ ঘুরি, তখন কিন্তু এই কুতুবুদ্দিন আইবক আর কি তোমার হচ্ছে যে দাসত্ব থেকে মুক্তি পাচ্ছেন, এবং ইনি স্লেভ ডাইনেস্টি কিন্তু ঘোষণা করছেন বা স্লেভ ডাইনেস্টি কিন্তু প্রতিষ্ঠা করছেন। তো এটাগুলো একটু মাথায় রেখো তোমরা। আচ্ছা, তো দেখো তার পরবর্তী প্রশ্নতে আমরা আসি। আচ্ছা, তারপরের প্রশ্নটা দেখো, আমাদেরকে যেটা বলা হচ্ছে যে আকবরনামা এটা কে লিখেছিলেন। ঠিক আছে, তো আকবরনামা এটা লিখেছিলেন হচ্ছে তোমার আবুল ফজল। এটা তোমরা সকলেই জানো। এবার এই আবুল ফজল হচ্ছে তোমার এই 9 জুয়েল যারা আর কি আকবরের কোর্টে ছিল, নবরত্ন, তার মধ্যে একজন ছিলেন। পার্সিয়ান ভাষায় লেখা হয়েছিল আকবরনামা। এবং আরেকটা জিনিস তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে আমরা যেটা দেখতে পাই যে আকবরের জীবনের আকবরের জীবনের ডিটেল ডেসক্রিপশন এবং তার সময়কার ডিটেল ডেসক্রিপশন কিন্তু আমরা এই আকবরনামাতে দেখতে পাই। আরেকটা জিনিস একটু জেনে রেখে দাও, সেটা হচ্ছে যে আকবরনামা কিন্তু 3টে ভাগে বিভক্ত। ঠিক আছে, আকবরনামা এটা খুব ভালো করে মাথায় রাখবে, আকবরনামা 3টে ভাগে বিভক্ত। প্রথম ভাগে আকবরনামার প্রথম ভাগে আমরা দেখতে পাই যে তোমার আকবরের অ্যানসেস্টার যারা বা পূর্বপুরুষ যারা, তাদের ব্যাপারে কিন্তু এখানে বর্ণনা করা আছে প্রথম ভাগে। সেকেন্ড ভাগে আমরা দেখতে পাই আকবরের যে রেইন বা আকবরের যে জীবনকাল বা আকবরের যে শাসনকাল সেটা সম্পর্কে বর্ণনা করা আছে হচ্ছে সেকেন্ড ভাগে। এবং থার্ড ভাগ, যেটাকে আমরা বলবো আইনে আকবরী, সেই আইনে আকবরী কিন্তু তোমার হচ্ছে যে আইনে আকবরীতে কিন্তু তোমার হচ্ছে যে আকবরের অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে ডিটেলস বর্ণনা কিন্তু আমরা পাই। ঠিক আছে, তো 3টে ভাগ। প্রথম ভাগে মানে আকবরের যে পূর্বপুরুষ যারা ছিল তাদের ব্যাপারে, তারপরে হচ্ছে সেকেন্ড পার্টে হচ্ছে আকবরের রেইন বা আকবরের সম্পর্কে ডিটেলসে, এবং থার্ড হচ্ছে আইনে আকবরী, যেটা এই আকবরনামারই অংশ। আইনে আকবরী যেটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার আকবরের অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে কিন্তু ডিটেলসে বর্ণনা করা আছে। ঠিক আছে, এবং এই আকবরনামা বর্তমানে লন্ডনে মিউজিয়ামে কিন্তু প্রিজার্ভ করা আছে। আকবরনামা বর্তমানে লন্ডনের যে মিউজিয়াম আছে সেইখানে কিন্তু মানে তোমার হচ্ছে প্রিজার্ভ করা আছে, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, এই তথ্যগুলো একটু মাথায় রেখো, বিশেষ করে 3টে ভাগ যেটা বললাম, আইনে আকবরীটা একটু ভালো করে মাথায় রাখবে, এবং 3টে ভাগে কি কি ব্যাপারে বর্ণনা করা আছে সেটাও একটু মাথায় রাখবে। তারপরে দেখো আমাদের যেটা বলা হচ্ছে যে দ্য আইহোল প্রশস্তি ইজ অ্যাসোসিয়েটেড উইথ আইহোল প্রশস্তি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তোমার পুলকেশী টু। ঠিক আছে, পুলকেশী টু, তো পুলকেশী টু আর কি, পুলকেশী টু এর ব্যাপারে এটা আর কি বর্ণনা করা আছে। এবং আমরা দেখতে পাই যে একজন জৈন কবি যার নাম ছিল হচ্ছে রবি কীর্তি, এবং পুলকেশীর সময় বা পুলকেশীর কোর্ট পোয়েট হিসাবে উনি ছিলেন পুলকেশী টু এর। এবং আমরা দেখতে পাই ইনি কিন্তু তোমার হচ্ছে যে আইহোল ইনস্ক্রিপশন কিন্তু কম্পোজ করেছিলেন, এটা একটু মাথায় রাখবে। তো আইহোল বর্তমানে আর কি তোমার কর্ণাটকে অবস্থিত, এবং চালুক্যদের একটা সময় এটা কিন্তু তোমার চালুক্যদের ক্যাপিটাল হিসাবেও এটা আর কি সার্ভ করেছে এই তোমার আইহোল। আচ্ছা,
তো পুলকেশীর সম্পর্কে আমরা এখানে বিভিন্ন ইনফরমেশন পাই, তবে বিশেষ করে যেটা পাই সেটা হচ্ছে পুলকেশীর সাথে তোমার হর্ষবর্ধনের যে যুদ্ধের যে ঘটনা, সেই জায়গাটার কথা কিন্তু আমরা এখানে ডিটেলসে কিন্তু জানতে পারি। ঠিক আছে, সেই ঘটনাটার কথা আমরা ডিটেলসে জানতে পারি। তো কীরকম আমরা জানতে পারছি না, 618 খ্রিস্টাব্দে, 618 এডিতে, হ্যাঁ, তোমার নর্মদা নদীর তীরে, নর্মদা নদীর তীরে উত্তর ভারতের রাজা, তোমার বর্ধন ডাইনেস্টির রুলার বা পুষ্যবতী ডাইনেস্টির রুলার, তোমার হর্ষবর্ধনের সঙ্গে আমরা দেখতে পাই চালুক্য ডাইনেস্টির, চালুক্য বাতাপির রুলার বা চালুক্য ডাইনেস্টির রুলার পুলকেশী টু এর যুদ্ধ হয়। এই যুদ্ধতে আমরা দেখতে পাই যে পুলকেশী টু কিন্তু হর্ষবর্ধনকে পরাজিত করে, কিন্তু পরাজিত করবার পর আমরা দেখতে পাই যে এই দুই রুলারের মধ্যে কিন্তু একটা প্রগাঢ় কিন্তু তোমার যে বন্ধুত্ব স্থাপন হয়, যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে আইহোল মানে এই শিলালিপিতে তোমার হর্ষবর্ধনকে সকল উত্তর পথস্বামী বা সকল উত্তর পথস্বামী বলে আর কি তোমার হচ্ছে বর্ণনা করা হচ্ছে। তো দেখো, এখান থেকে তোমাদের যে তথ্যগুলো দিলাম এগুলো একটু ভালো করে মাথায় রেখো, বিশেষ করে এই হর্ষবর্ধনের সাথে যে পুলকেশী টু এর যে যুদ্ধের জায়গাটা, সেটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর কত সাল এই যুদ্ধটা হয়েছিল, তারপরে কোন নদীর তীরে এই যুদ্ধটা হয়েছিল, এগুলো একটু মাথায় রাখবে। চলো তার পরবর্তী প্রশ্নতে আমরা আসি। তো তার পরবর্তী প্রশ্নতে আমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার পারাদ্বীপ, পারাদ্বীপ এটা কোথায় অবস্থিত? পারাদ্বীপ পোর্ট, পারাদ্বীপ পোর্ট তোমার হচ্ছে যে উড়িষ্যাতে অবস্থিত, এবং এটি হচ্ছে তোমার উড়িষ্যার জগৎসিংহপুরে আর কি এটা অবস্থিত, উড়িষ্যার জগৎসিংহপুর ডিস্ট্রিক্টে এটা অবস্থিত। এবং আমরা যেটা দেখতে পাই মহানদী এবং বে অফ বেঙ্গলের কনফ্লুয়েন্সে মোহনায় এটা আর কি তোমার হচ্ছে যে গড়ে উঠেছে। এটা হচ্ছে তোমার ইস্টার্ন কোস্টের তোমার হচ্ছে যে একটা ন্যাচারাল পোর্ট এবং ডিপ ওয়াটার পোর্ট। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নতে আমরা আসি। তার পরবর্তী প্রশ্ন এবং আজকের আমাদের শেষ প্রশ্ন, দেখো এখানে আমাদের যেটা বলা হচ্ছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে ফাউন্ড হয়? চোখ কান বুঝে এটা বলে দেওয়া যায়, তোমরা সকলেই এটার অ্যান্সার করতে পারবে যে 1885 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এবং এখান থেকে এবারে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে কিছু তথ্য দেব। দেখো, 1885 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই যে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ডেলিগেশন ছিল হচ্ছে, বা সদস্য সংখ্যাও বলতে পারো, 72 জন। ঠিক আছে, 72 জনকে নিয়ে বা 72 জন ডেলিগেশনকে নিয়ে 1885 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর প্রথম আর কি তোমার হচ্ছে ন্যাশনাল কংগ্রেসের এটা হয়, ন্যাশনাল কংগ্রেসের আর কি অধিবেশনটা হয়। কোথায় হয়? গোকুলদাস তেজপাল কলেজ, বোম্বের গোকুলদাস তেজপাল কলেজে কংগ্রেসের প্রথম অধিবেশনটা হয়। প্রথম অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? ডাব্লিউ সি ব্যানার্জি। ডাব্লিউ সি ব্যানার্জির একখানা বই তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান পলিটিক্স। ঠিক আছে, ডাব্লিউ সি ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জির একখানা বইয়ের নাম তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান পলিটিক্স। এরপরে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কার দ্বারা মানে কে আর কি তোমার হচ্ছে যে ফাউন্ডার কে ছিলেন? তো মাথায় রাখতে হবে অ্যালান অক্টোভিয়ান হিউম। অ্যালান অক্টোভিয়ান হিউম সেফটি ভালভ থিওরির ওপর আর কি নির্ভর করে, সেফটি ভালভ থিওরিটা কি পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে অবশ্যই এটার ব্যাপারে আমি বিস্তৃত বর্ণনা করে দেবো। এই সেফটি ভালভ থিওরির ওপর বেস করে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে কিন্তু তৈরি করে মানে মানে তোমার হচ্ছে যে ফাউন্ড করেছিলেন হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম। এই অ্যালান অক্টোভিয়ান হিউম একজন রিটায়ার্ড আইসিএস অফিসার ছিলেন, ইন্ডিয়ান সিভিল সার্ভিসের আইসিএস অফিসার ছিলেন, এবং উনি কিন্তু কংগ্রেসের প্রথম সেক্রেটারি ছিলেন। ঠিক আছে, উনি কিন্তু কংগ্রেসের প্রথম সেক্রেটারি ছিলেন, এবং ওনার যে বায়োগ্রাফি, অ্যালান অক্টোভিয়ান হিউমের যে বায়োগ্রাফি, সেই বায়োগ্রাফিটার নাম হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম। এটা লিখেছিলেন হচ্ছে উইলিয়াম উইডারবার্ন। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। আর আমরা যেটা দেখতে পাই যে তোমার
প্রথম সেশনের আর কি আমি প্রথম বলে দিচ্ছি তোমাদের, প্রথম সেশনের আর কি তোমার প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে আহ, প্রথম সেশনের প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে কংগ্রেসের প্রথম হিন্দু প্রেসিডেন্ট কে ছিলেন, তাহলে তোমরা বলবে উমেশচন্দ্র ব্যানার্জি। তারপরের সালেই অর্থাৎ 1886 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি ক্যালকাটা অধিবেশনে দাদাভাই নরোজি কিন্তু প্রেসিডেন্ট হচ্ছেন। তো দাদাভাই নওরোজি ছিলেন হচ্ছে কংগ্রেসের প্রথম পার্সি প্রেসিডেন্ট, ঠিক আছে। তো কংগ্রেসের প্রথম পার্সি প্রেসিডেন্ট কে ছিলেন না, দাদাভাই নওরোজি। এটা একটু মাথায় রাখবে। এবং দাদাভাই নওরোজির যে আহ, তোমার প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল, এই বইটার কথা একটু মাথায় রাখতে হবে। তার পরের বছর অর্থাৎ তোমার 1887 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের প্রথম আর কি তোমার হচ্ছে যে মুসলিম প্রেসিডেন্ট, ঠিক আছে, কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট যার নাম ছিল হচ্ছে তোমার বদরুদ্দিন তৈয়বজি। ইনি আর কি কংগ্রেসের থার্ড প্রেসিডেন্ট হলেন এবং কংগ্রেসের ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট হলেন বদরুদ্দিন তৈয়বজি। এটা একটু মাথায় রাখবে এইগুলো, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস জেনে রাখো, 1886 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কিন্তু জয়েন করেন। তখন আমরা দেখি যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কিন্তু এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, কংগ্রেসের সাথে, মানে মার্জ হয়ে যাচ্ছে। তারপরে সেই 1918 খ্রিস্টাব্দে তো গিয়ে এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি কংগ্রেস ত্যাগ করবেন, ঠিক আছে। তো তার আগে পর্যন্ত এই 32 বছর কিন্তু উনি কংগ্রেসে থাকবেন, মাথায় রাখবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি ফোর্থ প্রেসিডেন্ট কংগ্রেসের, অর্থাৎ 1888 খ্রিস্টাব্দের যিনি ফোর্থ প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেসের, তোমার তার নাম ছিল হচ্ছে তোমার জর্জ ইয়ল, ঠিক আছে, জর্জ ইয়ল। তো জর্জ ইয়ল ইনি আর কি তোমার হচ্ছে কংগ্রেসের ফার্স্ট ব্রিটিশ প্রেসিডেন্ট ছিলেন বা ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট ছিলেন, এর একটু মাথায় রাখবে। আচ্ছা, কংগ্রেসের সব থেকে বেশি সময় বা সব থেকে বেশি ট্রামে যিনি আর কি ইংলিশ প্রেসিডেন্ট ছিলেন, তার নাম ছিল হচ্ছে উইলিয়াম উইটারবার্ন। ইনি দুবার কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এবং একজন মহিলা, মানে কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট এবং লাস্ট বলতে পারো ব্রিটিশ প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে মিসেস অ্যানি বেসান্ত, 1917 খ্রিস্টাব্দে, ঠিক আছে। ফার্স্ট কংগ্রেসের ওম্যান প্রেসিডেন্ট এবং লাস্ট ব্রিটিশ প্রেসিডেন্ট। এবং লাস্ট ব্রিটিশ মেল প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে কংগ্রেসের এই উইলিয়াম উইডারবার্ন, 1910 খ্রিস্টাব্দে। দুবার ইনি হয়েছিলেন। আর এমন একজন প্রেসিডেন্ট যিনি আর কি তোমার হচ্ছে যে ব্রিটিশ পার্লামেন্টেরও সদস্য ছিলেন, তার নাম হচ্ছে আলফ্রেড ওয়েব। প্রথম আর কি তোমার আইএনসির তোমার প্রেসিডেন্ট, যিনি কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ পার্লামেন্টেরও প্রেসিডেন্ট হয়েছিলেন, এই ব্রিটিশ পার্লামেন্টেরও সদস্য হয়েছিলেন, এমপি হয়েছিলেন। এটা একটু মাথায় রেখো। তো দেখো, এখান থেকে তোমাদের যে তথ্যগুলো দেয়া হলো এই প্রশ্ন থেকে, আর হ্যাঁ, আরেকটা জিনিস একটু মাথায় রাখবে যে কার সময় এটা তোমার গঠন হয়েছিল। মানে সেই সময় কংগ্রেস যখন গঠন হয় তখন কংগ্রেসে তোমার ভাইস রয় কে ছিল, মানে ভারতবর্ষের তখন ভাইস রয় কে ছিল। তো তোমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, তখন কংগ্রেসের ভাইস রয় ছিল তখন ইন্ডিয়ার ভাইস রয় ছিলেন হচ্ছে লর্ড ডাফরিন। এটা একটু মাথায় রাখবে। লর্ড ডাফরিনের ভাইস, যখন লর্ড ডাফরিনের সময় আমরা দেখতে পাই এই কংগ্রেস কিন্তু গঠন হয়েছিল। এগুলো একটু মাথায় রেখো। আচ্ছা, তো দেখো, আজকে আমাদের প্রশ্ন এগুলোই ছিল। এবং তোমরা যারা যারা ক্লাস করলে, আশা করি ক্লাসগুলো থেকে তোমরা অনেকগুলোই তথ্য পেয়েছো, যেই তথ্যগুলো আশা করি তোমাদের খুবই কাজে লাগবে, সামনের যে কোনো এক্সামে তোমাদের খুব কাজে লাগবে। এবং এখন থেকে আমাদের পরপর ক্লাসগুলো আসতে থাকবে। আমরা এখন প্রত্যেকটা শিফটেরই আমরা যে প্রশ্নগুলো আছে সবকটা প্রশ্নই আমরা সলভ করব, এরকম পার্টে পার্টে সলভ করব, যাতে তোমরা তোমাদের এই প্রশ্নগুলো নিতে বা এখান থেকে যে তথ্যগুলো পেতে তোমাদের অনেক সুবিধা হয়, বা তোমরা যে টাইমটা, এনাফ টাইমটা যাতে পাও। আমরা চেষ্টা করছি যে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের তথ্যমূলক বেস্ট সলিউশন দেওয়ার, ঠিক আছে। তো আশা করি তোমাদের খুব কাজে লাগবে এবং সামনের যে কোনো এক্সামই তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন পাবে। এছাড়াও যারা যারা তোমরা আমাদের এখনও পর্যন্ত, লাস্টে আরেকটাও তোমাদের কাছে অ্যাপিল করব যে এখনও পর্যন্ত যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে নিও। দেখো, তোমাদের সাপোর্ট ছাড়া তো এটা সম্ভব নয়। এবং অবশ্যই কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদের সাথে যাদের যাদের মানে যারা যারা অ্যাসপিরেন্ট এবং এক্সামগুলো দিচ্ছে, তারা অবশ্যই কিন্তু এই প্রশ্ন, এই আলোচনাগুলোর মাধ্যমে তারা অবশ্যই হেল্প পাবে। এবং তোমরা অবশ্যই কিন্তু তাদের সাথে একটু শেয়ার করে দিও। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সেখানে আমাদের যেই সলিউশনগুলো বা এগুলো সমস্ত কিছু তোমরা ওখান থেকেই পেয়ে যাবে।
এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপেও কিন্তু তোমরা অবশ্যই জয়েন করে নিও, এবং সেখানে কবে কবে আমাদের ইউটিউব ক্লাসগুলো আসবে সেগুলো কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং তোমাদের মধ্যে যারা যারা আমাদের পেইড ব্যাচ করতে চাও, এবং আমাদের একটা নতুন প্র্যাকটিস ব্যাচও চলছে, এই নতুন প্র্যাকটিস ব্যাচে যারা যারা জয়েন করতে চাও প্রচুর উপকার পাবে, প্রচুর প্রশ্ন নিয়ে এখানে আলোচনা হয়। হ্যাঁ, মানে 7,000 8,000টা প্রশ্ন নিয়ে আলোচনা হয় এখানে। তো তোমরা কিন্তু আমাদের এই প্র্যাকটিস ব্যাচটাতেও জয়েন করতে পারো, এবং এই প্র্যাকটিস ব্যাচে জয়েন করবার জন্য আমাদের ডেসক্রিপশানে তোমাদের আমাদের অ্যাডমিন নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও। এবং কোর্সের ডিটেলস, প্র্যাকটিস ব্যাচের ডিটেলস, বা যারা যারা তোমরা থিওরি ক্লাস করতে চাও আমাদের সাথে, তারা কিন্তু সেই ডিটেলসগুলো পেয়ে যাবে। যাবতীয় ডিটেলস ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো, আজকের ক্লাসটা আমরা এতদূর অবধি রাখলাম। সকলে খুব ভালো থেকো, সকলে পড়াশোনার মধ্যে থেকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে আরও কিছু নতুন তথ্য নিয়ে, যেগুলো তোমাদের এক্সামের জন্য কাজে লাগবে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো। চলো, সাইনিং অফ, রাজদীপ চ্যাটার্জি।